আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত নয়, দ্রুত জানানো হবে বললেন আইনমন্ত্রী। মানবিকভাবে দেখবে বলে আশা মির্জা ফখরুলের। জীবনের ঝুঁকি নিয়ে ঈদের ছোটাছুটি নয় বললেন প্রধানমন্ত্রী। করোনাকালীন আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে। করোনায় দেশে আরও 41 জনের মৃত্যু, ধারা নিম্নমুখী হলেও ঢাকা ও আশেপাশের সংক্রমণ হার সবচেয়ে বেশি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাসের সঙ্গে ফিরল ঢাকার যানজট, দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই যাওয়া আসা, মার্কেটে স্বাস্থ্যবিধি কার্যকরে জোরদার অভিযান। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আজই কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, আইনি সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গুলশান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, সরকার পুরো বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখছে। আর আইন সচিব জানিয়েছেন, খালেদা জিয়ার আবেদন আইনমন্ত্রীর মতামত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে সরকারের অনুমতি চেয়ে পরিবারের আবেদন এখন আইনমন্ত্রীর হাতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সচিবের যাচাই বাছাইয়ের পরে মতামতের জন্য হস্তান্তর করা হয় আইনমন্ত্রীর কাছে। আমার কাছে যখন ফাইল আসবে অবশ্যই এটা দেখা হবে এবং আইনে কি বলে সেটার ব্যাপারে দেখে তারপরে আমরা মতামত দেব। এমন বক্তব্যের 1 ঘন্টা পরে আবেদন হাতে আসার পর আবারও কথা বলেন মন্ত্রী। এর আগে ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় এবং সেই ধারার স্কোপে আবার এটাকে এবং এটা এই 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, সেটা দেখতে হবে এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। এদিকে আবেদন পরবর্তী প্রক্রিয়ার কথা জানান আইন সচিব। না, প্রসেসটা হলো যে আমরা একটা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, তারপরে সামারি হয়ে ইয়া পর্যন্ত যাবে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। এইটা হলো এই আর কি। তবে বেগম খালেদা জিয়ার এমন বিষয়ে সরকার সবসময় মানবিক দৃষ্টিতে দেখছে বলেও জানান আইনমন্ত্রী। আমি এইটুকু বলতে পারি যে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সবসময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। ধন্যবাদ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানবিক কারণে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলে আশা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। দেশে তার উন্নত চিকিৎসা হচ্ছে, তবে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি বলে জানান মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন কোভিড আক্রান্ত খালেদা জিয়া। অবস্থা অপরিবর্তিত থাকায় সর্বমহলে আলোচনায় বিদেশ নিয়ে তার উন্নত চিকিৎসার বিষয়টি, কিন্তু মামলার দণ্ডিত হওয়ায় প্রশ্ন আসে সরকারের অনুমতির বিষয়টি। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেতে আবেদন নিয়ে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। ইতিবাচকভাবে দেখা হচ্ছে জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তা তাৎক্ষণিকভাবেই প্রেরণের কথা জানান মন্ত্রী। এটা আমাদের মন্ত্রণালয় থেকে এখন আইন মন্ত্রণালয় আমরা পাঠাবো, গাইডলাইন আছে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে অ্যাকশনে যাব। তার যদি চিকিৎসার দরকার হয় আমরা সেই দিকে পজিটিভলি চিন্তা করব। এমত অবস্থায় বিএনপি মহাসচিব গুলশানে এক অনুষ্ঠানে আহ্বান জানালেন, মানবিক বিবেচনায় দ্রুতই খালেদা জিয়াকে বিদেশ গিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার। কোভিড উত্তর যেটা পোস্ট কোভিড আপনার প্রবলেম জটিলতা থাকে, সেই জটিলতা কিন্তু মাঝে মাঝেই আপনার টার্ন নেয় বিভিন্ন দিকে, যে তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত। উন্নত বলতে আপনার বাংলাদেশে যে উন্নত হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছেন,
আরো উন্নত বিদেশের কোন হাসপাতালে তার চিকিৎসা দেওয়া সম্ভব কিনা অনুমতি দরকার, সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। দীর্ঘদিন কারাগারে থাকার কারণেও খালেদা জিয়ার নানান শারীরিক জটিলতা তৈরি হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার যে বয়স, ওনার যে বিভিন্ন রোগ আছে, অথবা এর আগে উনি যে প্রায় 2-3 বছর তিনি কারাগারে ছিলেন, এখনো অন্তরীণী আছেন, এই অবস্থার প্রেক্ষিতে তার যে সমস্ত কিছু জটিলতা সৃষ্টি হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঈদ উপলক্ষে করোনা ভাইরাস যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযান উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাকালীন আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাইকে ছোটাছুটি না করার আহ্বান জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। নৌপথে আর্থসামাজিক ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাটার সেকশন ড্রেজার, বিশেষ পরিদর্শন জাহাজ সহ অবকাঠামো নির্মাণ করেছে সরকার। প্রশিক্ষণ জাহাজ ও মেরিন একাডেমিও এই কার্যক্রমের আওতায় যুক্ত করেছে নতুন মাত্রা। গণভবন থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের এই আয়োজনে যুক্ত হয়ে নবসৃষ্ট অবকাঠামো ও জলযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত প্রায় ৪,৫০০ পরিবারের মধ্যে ৫০০ পরিবারকে দেয়া হয় পাকা ঘর। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি না বাড়িয়ে যে যেখানে আছে সেখানেই ঈদ উপহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই করোনা যাতে সারা বাংলাদেশ ছড়িয়ে না পড়ে সেজন্য সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই আপনারা করবেন না, কারণ এই যাতায়াতটা করতে গেলেই হয়তো কে যে সংক্রামিত আপনি জানেন না। একটা তাড়াহুড়ো করে যেতে যেয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, যে মানুষগুলির জীবন চলে যায় আর যারা আপনজন হারিয়ে বেঁচে থাকেন তাদের কষ্টের কথাটা একবার আপনারা চিন্তা করবেন। নদীপথ সচল রাখতে প্রতি বছর নিয়ম করে ড্রেজিং করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা করতে হবে, একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌযান নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেন সরকার প্রধান। যেসব নৌযান চলাচল করে আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। এই রেজিস্ট্রেশন না থাকার কারণে অনেক সময় কে কার কি ক্ষতিপূরণের কি ব্যবস্থা সেগুলি করা যায় না। নদীপথে আন্তর্জাতিক যোগাযোগ ও আমদানি রপ্তানিতে প্রতিবেশী দেশগুলোকে সুযোগ দেয়াই বাংলাদেশি লাভবান হবে এমন মনে করেন প্রধানমন্ত্রী। নৌবন্দরগুলি বা সমুদ্র বন্দরগুলি তারা যেন ব্যবহার করতে পারে তার জন্য তাদের সাথে আমাদের সেই সমঝোতা হয়েছে এবং ইতিমধ্যে তারা সেটা ব্যবহার করতে শুরু করেছে, তাতে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 41 জনের মৃত্যু হয়েছে। 5 সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে কম মৃত্যু। সর্বশেষ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল 28 মার্চ। সেদিন 35 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত 37 দিনে তা এর নিচে নামেনি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 1822 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন 1742 জনের করোনা শনাক্ত আর মৃত্যু হয়েছিল 50 জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন 11,796 জন, আর আক্রান্ত হয়েছেন 7,69,160 জন। গত 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 21,585টি। এর মধ্যে আক্রান্ত 1,822 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার 8.44%। বর্তমানে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু হার নিম্নমুখী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
তবে ঢাকা ও আশেপাশে সংক্রমণের হার সবচাইতে বেশি বলে জানান তিনি। দুপুরে এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, জরুরিভাবে করোনার টিকা দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কোভিড-19 দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয়, অক্সিজেন সংকট ও উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কাছে অক্সিজেনের আছে হলো 205 থেকে 210 টন। তিনি জানান, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিম্নমুখী হলেও সবচেয়ে বেশি আক্রান্তের হার ঢাকা ও আশপাশের এলাকায়। সংক্রমণের হারটা সবচেয়ে বেশি ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, এখানে হলো সংক্রমণের হার সবচেয়ে বেশি। চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাওয়া না গেলেও 12 মের মধ্যে চীন থেকে 5 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান জাহিদ মালেক। চায়নার সাথে আপনারা জানেন যে আমরা কথাবার্তা চালিয়েছি এবং 5 লক্ষ ডোজ তারা 12 তারিখের মধ্যে বাংলাদেশে আসবে। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলবার্ট মিলারের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের কাছে করোনার টিকা সরবরাহের আহ্বান জানান। ইউএস মিশন সর্বতভাবে চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি পারা যায়। তারা আমি বললাম ভ্যাকসিনটা আমাদের প্রায়োরিটি ইস্যু এবং আমরা চাই এটা যত তাড়াতাড়ি পারেন আমাদের দেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, সেরাম ইনস্টিটিউটে 30 লাখ টিকা জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি। ইমিডিয়েটলি আমি ওনাকে ওদের 3 মিলিয়নের জন্য বলেছি যে এইটা আমাকে তখন ওই অন্য দিয়েছেন যে এটা ইমার্জেন্সি বেসিসে পাঠান যে কোনোভাবে। সীমান্ত এলাকায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। পাঠিয়ে দিলে ওখানে আমাদের অ্যাম্বাসাডার সাহেব ওদের সাথে বসবেন, বসে আবার কি করবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ত্রাণ বিতরণ করতে গিয়ে যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। করোনায় খালেদা জিয়াকেও ছাড় দেয়নি উল্লেখ করে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। করোনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকেও ছাড় দেয়নি, এটা যেন বিএনপির নেতারা মনে রাখেন। তাদের প্রধান নেত্রীও ছাড় পাননি। করোনা কাউকে রেহাই দেয় না, করোনা কাউকে ছাড় দেবে না। এ অদৃশ্য শত্রু আমাদের সকলের কমন এনিমি। কাজে আজকে কমন এনিমিকে আমাদের ফেস করতে হবে ঐক্যবদ্ধভাবে। শেখ হাসিনা কাজ করছেন, তার হাতকে শক্তিশালী করতে হবে। এ ব্যাপারে অন্তত আপনারা ঐক্যবদ্ধ হন, এটা নিয়ে রাজনীতি করবেন না। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে চলাচল শুরু করেছে বাস, ফলে নগরীতে ফিরেছে চিরচেনা যানজট। 7% বেশি ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে বাস। স্বস্তির কথা জানান যাত্রীরা। তারা জানান, বাস না থাকায় বিকল্প উপায়ে যাতায়াতে থাকা দুর্ভোগ কমে গেছে। তবে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা। ড্যানি দ্রঙের রিপোর্ট। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের 23 দিনে এসে সড়কে চলাচল শুরু করেছে গণপরিবহন। রাস্তা এতদিন প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার দখলে থাকলেও এবার বাস যুক্ত হওয়ায় নগরীতে ফিরেছে চিরচেনা যানজট। বাসে ওঠার আগে যাত্রীদের হাত পরিষ্কার ও মাস্ক পরার বিষয়টি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। সেই সাথে ফাঁকা রাখা হচ্ছে অর্ধেক আসন। ভালোই যাত্রী আছে, আর আমাদের সেবা যেরকম দেওয়ার হ্যান্ড স্যানিটাইজার, তারপরে যত যা দেওয়ার আমরা দিয়ে থাকি। কোম্পানির বাস আর ভাড়া ওই যে আগের মতো যেরকম করছিল করোনার ভিতরে যাত্রীর পরিমাণ বেশি আছে, আগের তুলনায় প্রচুর বেশি। বাস চলায় ভোগান্তি দূর হয়েছে, স্বস্তির কথা জানান যাত্রীরা। না, এখন মোটামুটি ভালো আছে, ভালো চলতেছে, তেমন সমস্যা নাই। অনেক ভাড়া নিতেছে, 60% বেশি নিচ্ছে ভাড়া। হ্যাঁ, আমি যখন অফিস থেকে বসে যখন আসি তখন অর্ধেক যাত্রী ছিল আর কি, এখনো অর্ধেক যাত্রী নিচ্ছে আর কি। বেশি নিলে অবশ্যই আমরা এটা জানাবো, কমপ্লেন জানাবো। চলাফেরার সমস্যা হচ্ছে না, রাস্তা ঠিক আছে, ভাড়াটা একটু হয়তো বেশি। দূরপাল্লার বাস চলাচল ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন।
আন্তজেলা বাসগুলো যাতে আসলে ঢাকা ছেড়ে না যায় সেগুলোই লক্ষ্য করা হচ্ছে। পাশাপাশি সিটি বাসগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালন হচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করে দেখতেছি। আন্তজেলা বাস বন্ধ থাকলেও থেমে নেই যাত্রীদের আসা যাওয়া। সাতক্ষীর থেকে বাসে ওই আমরা ভিতরতে আইছিলাম। অনেক দূরেই থামাই দিছে গাড়ি, তাতে অনেক প্রবলেম, যেহেতু আমাকে অন্তত আমিন বাজার গিয়ে আবার গাড়িতে উঠা লাগবে আর না, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে যাওয়া, গাড়ি ভাড়া প্রচুর। আপনার প্রাইভেট কারে মানে 100 কিলো রাস্তা আমাদের এখন 500 টাকা নিচে যাইতে চাচ্ছে না। দূরের গন্তব্যে বেশিরভাগ ক্ষেত্রেই শেয়ারিং পদ্ধতিতে প্রাইভেট কারকেই বেছে নিচ্ছেন যাত্রীরা। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। করোনার স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে মার্কেট শপিং মল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের কয়েকটি মার্কেট ও শপিং মল পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলার জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেইলি রোডের শপিং মল ও মার্কেটে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এস এম আরিফের রিপোর্ট। করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেইলি রোডের শপিং মল ও মার্কেটে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। সতর্ক করা হয় সামাজিক দূরত্ব মানার বিষয়ে। মাস্ক পরা ছিল না, মাস্ক তো কাস্টমার ছিল না দোকানে, তখন আমি ছিলাম একটা স্টাফ ওখানে। আমি মোবাইলে কথা বলতেছিলাম, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমি 1 সেকেন্ডের জন্য খুলেছিলাম। আপনারা আমার সামনে আসছেন, আপনারা আমার জরিমানা করলো, আমি বাধ্য দিতে। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মানুষের সচেতনতা বৃদ্ধি অভিযানের মূল লক্ষ্য। কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করছে, তবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসতে গেলে মানুষকে সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে কখনোই অপটিমাম রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এদিকে মোহাম্মদপুরের বিভিন্ন মার্কেট ও শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের পরিবারে বাবা মা থাকেন, আমাদের বয়স্করা থাকেন। স্বাস্থ্যবিধি মানায় অবহেলার জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না, সামাজিক দূরত্ব ঘাটতি রয়েছে, কতগুলো শিশু বাচ্চা এসেছে মাস্ক ছাড়া। এই সার্বিক বিবেচনায় আমরা মোবাইল কোর্ট আইনে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 1 মাসের জেল। সমস্যায় পড়ে গেলাম আমরা, কাস্টমার তো মানতে চায় না, দরজা খুলে ভেঙে চলে আসতে চায়। অভিযানকালে মেয়র বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্ব প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। কিন্তু এই যে বাচ্চাদের নিয়ে আসছে, ওনারা নিয়ে আসছেন, ওনারা নিজেরাই সচেতন না। নিজেদেরকে যদি সচেতন না হওয়া যায়, বারবার বলে কিন্তু হবে না। এখানে আমরা আসছি, যেটা ফাইন করলাম, ওনারা বলছে আর কোনোদিন হবে না। তাই আমি বলছি আপনারা তাহলে আমাকে দেখান, তাহলে যারা স্বাস্থ্যবিধি মেনে মেনটেন করতে না পারবেন, আমি যদি দেখি তাহলে সে দোকান কিন্তু বন্ধ করে দিব আমি। স্বাস্থ্যবিধি মানার এই অভিযান অব্যাহত থাকবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। চলতি বোরো মৌসুমে হাওড়াঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড় ও উচ্চ তাপমাত্রায় বিস্তীর্ণ জমির ধান চিটা হয়ে গেছে। তাই ফসল রক্ষায় তাপমাত্রা সহনশীল ধান চাষাবাদের পরামর্শ দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল নাবি জাত বিনা ধান 14 এবং আগাম জাত বিনা ধান 16 আবাদ করলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি চিটা হওয়ার ঝুঁকি থাকবে না। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি আচমকা ঝড় ও গরম বাতাসে চিটা হয়ে গেছে হাজারো হেক্টর জমির ধান। এতে ক্ষতির মুখে পড়েন চাষিরা। এ অবস্থায় তাপ সহনীয় বিনা ধান 14 ও 16 আবাদ বাড়ানোর পরামর্শ গবেষকদের। বিনা ধান 14 পরাগায়নের সময় 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার একটু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। এটার জীবনকাল মাত্র 110 থেকে 115 দিন এবং একর প্রতি ফলন দেয় প্রায় 70 মণ। বিনা ধান 16 একটি উচ্চ ফলনশীল আগাম ধান এবং এই ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই ধান চিটা হয় না এবং ধানটি শীষের মধ্যে এমন শক্তভাবে লেগে থাকে যে প্রাকৃতিক দুর্যোগে পড়লেও সেটা ঝড় তুফানে ঝরে পড়ে না। দেশের বিভিন্ন এলাকায় এসব জাতের ধান পরীক্ষামূলক আবাদ করে ভালো ফলন মিলেছে বলে জানান বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই জাতগুলা আমরা কপিং প্যাটার্নে ফিট করতেছি
এই জাতগুলো যদি ভবিষ্যতে কৃষক করে তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। আর বিনার মহাপরিচালক বলছেন, শুধু তাপ সহিষ্ণুই নয়, স্বল্পকালীন এসব জাতের ধান চাষাবাদে ফলনের পরিমাণও বেশি। ঝড় বৃষ্টি, সাইক্লোন বা শিলাবৃষ্টি যেটাই বলেন, এটার জন্য আগাম জাত দরকার। সব মিলিয়ে আমরা বিনা ধান ষোলোকে আমরা গত 3-4 বছর ট্রায়াল দিয়েছি। এছাড়া আমাদের বিনা ধান 14 আছে, যেটা লেটে রোপণ করলেও 110-115 দিন বা 120 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায়। হাওর সহ বিভিন্ন এলাকায় আগাম ও স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল বিনা ধান আবাদে ঝুঁকি কমাবে বলে আশা গবেষকদের। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সহকারী রেজিস্ট্রার মামুনুর রশিদ, সেকশন অফিসার কামরুজ্জামান চঞ্চল ও মাসুদ সহ অন্তত 5 জন আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোজার শেষ সময়ে এসে পুরনো রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর মোহাম্মদপুরের ইফতার বাজার। জমে উঠেছে ইফতার বেচাকেনা, দোকানিরাও হতাশা কাটিয়ে ভালো ব্যবসার আশা করছেন। জনসমাগম বাড়ার করোনার ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সবাই। দর্শক, শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টটি দেখুন এখন। করোনার বিধিনিষেধ থাকায় শুরুতে ইফতার বাজার না জমলেও রোজার শেষের দিকে জমতে শুরু করেছে মোহাম্মদপুরের ইফতার বাজার। বাহারি ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জনসমাগম বাড়ায় বেচা বিক্রি ভালো বলে জানালেন তারা। রমজানের বাকি সময়ে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা তাদের। আমরা এখন শুধু চিন্তা ভাবনা করতেছি আমাদের দোকানপাট অথবা স্টাফের যে বেতনগুলো আছে, এই খরচগুলো আসলে মোটামুটি আমরা বেঁচে যাই। আল্লাহর রহমতে ভালো কথা। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কি কারণে মানুষজন বেশিরভাগ লোকই হাজির। আমরা ঢাকা যারা শহরমুখী আছে, যে মোটামুটি কিছু না কিছু করে খাচ্ছি। আগে তো খুব খারাপ অবস্থা ছিল, এখন তুলনামূলক একটু ভালো। ক্রেতারাও খুশি মুখরোচর ইফতার পেয়ে। তবে অনেকের আশঙ্কা লকডাউন শিথিলে আবার বাড়তে পারে করোনার সংক্রমণ। জিলেপি নিলাম, চিকেন চপ নিলাম, বেগুনি নিলাম বাচ্চাদের জন্য। অফিস থেকে বাসায় ফিরছি, এজন্য হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছি বাসার জন্য কিছু আর কি। হালিম, তারপর হচ্ছে কি আপনার জিলাপি, কাবাব, নান, মানে যেগুলো আর কি বাসায় বানানো যায় না। নিয়ে যাওয়া বানানো একটা ঝামেলা। তো দোকানে দেখা গেল অনেক জিনিস আছে ক্রাইসিস, তাদেরও তো বিজনেস হচ্ছে। বাজারে তো মানা হয় আর কি, দেখা গেছে মাস্ক করে আর কি যতটুকু চেষ্টা করা হয় আর কি। আমরা যদি আসলে সচেতন হই, সামাজিক দূরত্ব এবং হাত ধোয়া, স্যানিটাইজ করি, এগুলো করলে আমরা নিজেরা রক্ষা পাবো, তাছাড়া আর পাবো না। করোনা মোকাবিলায় সকলের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত নয়, দ্রুত জানানো হবে বললেন আইনমন্ত্রী। মানবিকভাবে দেখবে বলে আশা মির্জা ফখরুলের। জীবনের ঝুঁকি নিয়ে ঈদের ছোটাছুটি নয় বললেন প্রধানমন্ত্রী। করোনাকালীন আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে। করোনায় দেশে আরও 41 জনের মৃত্যু। ধারা নিম্নমুখী হলেও ঢাকা ও আশেপাশে সংক্রমণ হার সবচেয়ে বেশি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাসের সঙ্গে ফিরল ঢাকার যানজট। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই যাওয়া আসা। মার্কেটে স্বাস্থ্যবিধি কার্যকরের জোরদার অভিযান। ভারতে করোনায় মৃত্যু শনাক্তের নতুন রেকর্ড। একদিনে মারা গেছে 3,980 জন, শনাক্ত 4,12,000। এবং রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল চেলসি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।